এই যে আমরা চাপের রাশিমালা পেলাম, সেখান থেকে আণবিক সংখ্যা ঘনত্বটাও আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো, এখানে ক্যাপিটাল এন বাই ভি আছে। ক্যাপিটাল এন বাই ভিকে আমরা স্মল এন বলতে পারি, এটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে আমরা রো ইকুয়াল টু যে m0 বাই ভি লিখেছি, সেটাকে স্মল এম ইন্টু ক্যাপিটাল এন বাই ভি লিখতে পারি। এবার ক্যাপিটাল এন বাই ভি হয়ে যাচ্ছে স্মল এন, তাহলে এটা এম এন কোড লেখা যায়। রো মানে এম এন, যেখানে এম হচ্ছে এক একটি অণুর ভর, এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে সেখান থেকে পি ইকুয়াল টু 1/3 mn², এভাবেও আমরা লিখতে পারি চাপটাকে। এটা কেমিস্ট্রিতে ব্যবহৃত হয়। নেক্সট আমাদের গতীয় তত্ত্ব অনুসারে যেরকম এই প্রেশার আমরা করলাম, সেরকম গতীয় তত্ত্ব অনুসারে উষ্ণতা আমরা করতে পারি। সেই উষ্ণতাটার এক্সপ্রেশন কীরকম হবে দেখো, গ্যাসের মোট শক্তিকে যদি আমি ই ধরি, তাহলে অণুগুলোর স্থিতিশক্তি তো 0, সব শক্তিই গতিশক্তি। তাই আমি কে লিখতে পারি ½mc1² প্লাস ½ mc2²। এরকমভাবে কাইনেটিক এনার্জির প্রতিটা অণুর ক্ষেত্রে কাইনেটিক এনার্জির যোগফলটাই হচ্ছে টোটাল শক্তি। তাহলে এরকমভাবে ½ m কমন নিয়ে আমরা c1² প্লাস c2² প্লাস করতে করতে cn² পর্যন্ত লিখতে পারি। এবার এটাকে আমরা কি করলাম, ওপরে এন গুণ করলাম, নিচে এন দিয়ে ভাগ করলাম। সেটা করলে কি হচ্ছে, এই জিনিসটা এটা আমাদের আরএমএস বেগটা চলে আসছে। তাহলে ½m0c² লিখতে পারছি, যেখানে m0 আবার m×n গ্যাসের মোট ভর, কারণ n হচ্ছে মোট অণুর সংখ্যা আর m হচ্ছে এক একটা অণুর ভর। তাহলে m ইন্টু ক্যাপিটাল এন করলে m0 গ্যাসের মোট ভর আমরা পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে ½ m0c²টাকে এই যে ফর্মুলাটা এর আগে পেয়েছি, সেখান থেকে c²কে 3p/ρ লিখছি। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, 3/2 m0/p কে বলা হচ্ছে ভি আয়তন, কারণ আয়তন হচ্ছে ভর ভাগ ঘনত্ব। তাহলে m0/p-র জায়গাতে m0/ρ-র জায়গাতে আমরা ভি বসালাম, তাহলে 3/2 pv। তাহলে এনার্জি বা মোট শক্তিটা বেরোচ্ছে আমাদের 3/2 pv। এরকমভাবে ওটাকে লেখা যায়। তাহলে চাপ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক যদি চায়, তাহলে E = 3/2 pv আমরা লিখতে পারি। আবার পিকে লিখতে পারি উল্টো করে, দেখো পিকে লিখতে পারি উল্টো করে 2E/3v। একক আয়তনে গ্যাসের চাপকে P = 2E/3 লেখা যায়, কারণ তখন আয়তন একক হয়ে গেলে ভিটা আমার 1 হয়ে যাচ্ছে। অতএব গ্যাসের চাপ তার প্রতি একক আয়তনে গতিশক্তি 2/3। তাহলে এইটা আমাকে প্রমাণ করতে দিতে পারে, তখন আমরা এভাবে এটাকে প্রমাণ করব যে গ্যাসের চাপ হচ্ছে প্রতি একক আয়তনে গতিশক্তির 2/3। আচ্ছা, আবার দেখো, কোনো গ্যাস যখন তাপ গ্রহণ করে তখন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পায়। আবার তাপ শক্তি গ্যাসের অভ্যন্তরে গিয়ে অণুগুলোর মধ্যে গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই অণুর গতিশক্তি, সেটাকেই আমরা মোট শক্তি ই বলছি। এই দুটো ঘটনা বিবেচনা করলে আমরা বলতে পারি যে গ্যাসের উষ্ণতা টি এবং গ্যাসের শক্তি ই, এরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। তাহলে উষ্ণতা বা তাপমাত্রা হলো এমন একটা ধর্ম যেটা গ্যাসের অণুগুলোর মোট শক্তির সমানুপাতিক। তাহলে আমরা টি সমানুপাতিক ই বলতে পারি। ই পেয়েছি একটু আগে 3/2 pv, তাহলে ই সমানুপাতিক পিভি, তাহলে পিভি সমানুপাতিক টি বলতে পারি। সেখান থেকে পিভি = কেটি। এইরকমভাবে আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ পেয়েছিলাম, সেই সমীকরণে আমরা ফিরে আসতে পারি। তাহলে আমরা 1 মোল গ্যাসের জন্য এই কেটাই হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি = RT, এটা আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এবার 1 মোল গ্যাসের মোট শক্তি তাহলে 3/2 পিভি হবে। এবার পিভির জায়গায় আমরা RT লিখতে পারি। তাহলে ইর সাথেও টির সম্পর্ক পেয়ে গেলাম, E = 3/2 RT। এবার কোনো গ্যাসের 1 মোলের ভর, অর্থাৎ গ্রাম আণবিক ভর m হলে ঘনত্ব রো হয়ে যাবে m/v। সেক্ষেত্রে P = 1/3 ρc² আমরা পেয়েছি। তাহলে c²কে 3p/ρ লিখতে পারি।
3PV/ρV লিখতে পারি, 3RT/m লিখতে পারি। এভাবে C = √3RT/m। সেখান থেকে R কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে M কনস্ট্যান্ট হলে দেখানো যায় C হচ্ছে মানে RMS বেগ হচ্ছে পরম উষ্ণতার বর্গমূলের সাথে সমানুপাতিক। তাহলে এই রকমভাবে আমরা বিভিন্ন রাশির সাথে অন্য রাশিগুলোর সম্পর্কগুলো বার করতে পারি। এখানে পরম শূন্যর একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখো, যেহেতু T প্রপোর্শনাল টু E, মানে তাপমাত্রা হচ্ছে শক্তির সমানুপাতিক, তাই T যখন 0 হবে শক্তিও 0 হবে। এর থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দেওয়া যায় যে উষ্ণতায় গ্যাসের শক্তি শূন্য হয়ে যায়, অর্থাৎ গ্যাসের অণুগুলোর শক্তি থাকে না, তার সেটাকে পরম শূন্য উষ্ণতা বলে। আমরা এমনিতেও জানি যে একমাত্র -273°C তাপমাত্রায় গেলে গ্যাসের অণুগুলো একদম স্থির হয়ে যায়। বাকি যে কোনো তাপমাত্রাতে গ্যাসের অণুগুলোর কিন্তু একটা নির্দিষ্ট বলবো না, একটা গতিবেগ থাকে এবং একটা গতিশক্তিও থাকে। এখানে আর একটা ছোট্ট জিনিস আমরা পড়ব, এটা আমাদের একটুখানি দেখে নিই আমরা। গ্যাসের অণুগুলির সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, মোস্ট প্রবাবল ভেলোসিটি। এই যে বারবার বলছি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো বেগ হতে পারে, কিন্তু তার মধ্যে যেটার প্রবাবিলিটি বেশি, কোন বেগটার প্রবাবিলিটি বেশি সেটা একটা বার করা যায়। সেটা দেখো, আমরা অণুর বেগের সাথে অণুর সংখ্যা যদি প্লট করি, তাহলে অধিকাংশ অণুর বেগ মধ্যবর্তী মানের হয়। দেখো, বেশিরভাগ এই যে এটা তো 0 থেকে অণুর বেগটা ক্রমশ এদিকে বাড়ছে, মোটামুটি মিডলের দিকটাতেই আমরা দেখছি অণুর সংখ্যা সব থেকে বেশি হচ্ছে। এটাকে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ বলে। সেটার একটা হাইয়েস্ট পয়েন্ট থাকে। তাহলে পি বিন্দু দ্বারা নির্দেশিত বেগ CM এর মান সম্পন্ন অণুর সংখ্যাই সব থেকে বেশি। একে বলা হয় গ্যাসের অণুগুলির সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। এই যে পি যে ভ্যালুটা পিক পেয়েছি সেখানে আমরা, সেইটার তে দেখা যাচ্ছে সব থেকে বেশি সংখ্যক অণু রয়েছে। তাহলে এই যে বেগটা, এটাকে CM বলা হচ্ছে। এটা হচ্ছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে সব থেকে সম্ভাব্য বেগ, মানে সব থেকে বেশি সংখ্যক অণু এই বেগে থাকবে। এবার অণুগুলোর বেগের মানের যে গড় বেগ C⁻, এবং মূল গড় বর্গবেগ RMS বেগ, সেটাকেও দেখানো হয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে, দেখো, CM এর থেকে গড় বেগটা আমার বড়, তার থেকে আবার RMS বেগটা আমার আরও বড়। এবার এই যে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের একটা ল আছে, এই লটা অনুযায়ী এই গ্রাফটা আঁকা হয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে T পরম উষ্ণতায় সম্ভাব্য বেগ হচ্ছে CM = √2RT/m। আবার গড় বর্গবেগ অনুযায়ী আমরা জানি সেটা হচ্ছে √3P/ρ, সেটাকে আমরা 3RT এখানে এটাকে ρV লিখতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে √3RT/m। সেটা আমরা দেখেছি। তাহলে প্রবাবল বেগ, যেটা প্রবাবল ভেলোসিটি, সেটা √2RT/m, আর যেটা RMS ভেলোসিটি সেটা √3RT/m। তাহলে এটার মানটা বেশি হচ্ছে। তাহলে CM/c করলে আমরা √2/3 পাচ্ছি। এরকমভাবে আমরা CM/c করলে দেখা যায় যে √2/8/π/√3 এরকম একটা ভ্যালু পাওয়া যায়। এটা জাস্ট একটু জেনে রাখার জন্য, কারণ C⁻টাই, এগুলো সবই আমরা এগুলো কোনোটাই ডিরাইভ করছি না, এগুলো সবই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে, সেই ভ্যালুগুলোকে এখানে আমরা কম্পেয়ার করেছি। তাহলে এটা হলো মোটামুটিভাবে আমাদের গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এটা আমার যে পোর্শনটা তোমাদের পড়ানোর কথা থাকে 11-এ, সেটা আমার এপ্রিল মাসে বা মে মাসের মাঝামাঝি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমার নিজের কিছু সমস্যা, যেমন তোমরা জানো ইলেকশন ডিউটি, তারপরে কোভিড হওয়া, এগুলোর কারণে আমি শেষ করতে পারিনি। আমি আমার অংশটা তোমাদের একদম এইচএসের সিলেবাস অনুযায়ী শেষ করে দিলাম। এরপরে আমি তোমাদের জানিয়ে দেবো কবে থেকে আমি 12-এর ক্লাস শুরু করব।